আজকের এই ভিডিওতে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গতকালকে জামায়াত ইসলাম বাংলাদেশের একটি বড় সভা হয়েছে। সেখানে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ভাষণ দিতে দিতে পড়ে গিয়েছিলেন। আসলে কি উনি ঠাট্টা করেছেন, ঠাট্টা করে পড়ে গিয়েছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি কথা হচ্ছে। আরেকটি কথা বলবো, গোপালগঞ্জে যে 4 জন লোক মারা গিয়েছে সেখানে পোস্টমর্টম ছাড়াই তাদেরকে মাটি দেওয়া হয়েছে। কেন এবং কি সমস্যা হয় পোস্টমর্টম ছাড়া কাউকে মাটি দেওয়া হলে? এবং গোপালগঞ্জে যে 144 ধারা চলছিল সেখানে আসলে কি ধরনের পরিস্থিতি হয়েছে, এই 3টা বিষয় নিয়ে আলোচনা করব। গতকালকে বাংলাদেশের জামায়াত ইসলামের বড় একটি সভা সমাবেশ হয়েছে। সেই সভা সমাবেশে জামায়াত ইসলামের আমির কথা বলতে গিয়ে পড়ে যান একটা সময়ে। এবং উনি কথা বলতেছিলেন কোন প্রসঙ্গে? তখন কথা হচ্ছিল যে স্বৈরাচারীকে আমরা দেশ থেকে পালাতে বাধ্য করেছি, পালিয়ে গিয়েছে, চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের অবস্থান, এবং আমরা যে ভালো সেটা আমরা প্রমাণ করছি বা সেটা আমরা দেখাচ্ছি। কিন্তু তিনি এই কথাটা কিন্তু শেষ করতে পারেননি, তার আগে কিন্তু উনি পড়ে গিয়েছেন, 2বার পড়ে গিয়েছেন। এবং শেষে বসে থেকেই তিনি কিন্তু জনতার উদ্দেশ্যে বা তাদের যে সমস্ত সমর্থক গোষ্ঠী রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু ভাষণ দিচ্ছিলেন। এই ব্যাপারটি, তার এই পড়ে যাওয়ার ব্যাপারটি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ট্রোল করা হচ্ছে। অনেকেই বলার চেষ্টা করছে এটি তিনি ভান ধরেছেন বা ঠাট্টা করেছেন, কিন্তু না, আসলে কিন্তু এমন নয়। ওই ভদ্রলোক মানুষ, বয়স হয়েছে, বয়সের অনেক কোঠায় পৌঁছে গিয়েছে। এখন এত লোকের সামনে হয়তো কথা বলতে বলতে উনি সেন্সলেস হয়ে যাওয়ার মতো হয়েছে, সেজন্য পড়ে গিয়েছে। আসলে এটা আমার কাছে মনে হয়নি তার ভিডিও দেখে যে তিনি আহ, ভান করে পড়েছেন। তিনি কিন্তু আসলেই পড়ে গিয়েছেন, কারণ তার ভিডিওতে দেখলেই বোঝা যায় যে উনি কিন্তু কথা বলতে গিয়ে আসলেই তিনি হঠাৎ করে সেন্সলেস মতো হয়ে গেছে, চোখটা বন্ধ বন্ধ ভাব হচ্ছিল। এমন কিন্তু আমাদেরও হয়, মাঝে মাঝে কথা বলতে গিয়ে বা দাঁড়াতে গিয়ে চোখ মুখ অন্ধকার হয়ে আসে, তখন কিন্তু আসলে মানুষ পড়ে যায়। তো এটা আসলে নিছক কোনো ইয়ে নাই, উনি কিন্তু আসলেই পড়ে গিয়েছিলেন। এবং তারপরে ওনার যারা ওখানে ডক্টর ছিল তার প্রেশার মাপা হচ্ছিল, তার ডায়াবেটিস চেক করা হচ্ছিল। তাই আমার মনে হয় এই ভদ্রলোককে নিয়ে এই ধরনের ট্রোল করা উচিত নয়। তিনি আসলে কিন্তু ওখানে পড়ে গিয়েছিলেন, এটা কিন্তু ঠাট্টা নয়। তাই এটা ওই ভদ্রলোককে নিয়ে আমাদের আসলে ট্রোল করা উচিত নয়। আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে গোপালগঞ্জে যে 4 জন লোককে মাটি দেওয়া হয়েছে পোস্টমর্টম ছাড়াই। কিন্তু কেন এই পোস্টমর্টম ছাড়া তাদেরকে মাটি দেওয়া হলো? পোস্টমর্টম ছাড়া মাটি দিলে লাভটা কি? আসলে পোস্টমর্টম ছাড়া যখন কাউকে মাটি দেওয়া হয়, অর্থাৎ নর্মাল মৃত্যুর ছাড়া যে সমস্ত মৃত্যু হয় সেখানে কিন্তু আমাদের পোস্টমর্টম করতে হয়, ময়না তদন্ত করতে হয়। ময়না তদন্ত করলে কি হয়, তার যে মৃত্যুর রহস্য সেটা কিন্তু আরো পরিষ্কারভাবে উঠে আসে। কিভাবে তিনি মৃত্যুবরণ করেছেন? যেহেতু এখানে গুলির আঘাতে তার মৃত্যুবরণ হয়েছে, শুট করা হয়েছে, তাকে গুলি করে মারা হয়েছে। কোন পক্ষ আসলে তাকে গুলি করে মেরেছে এটা কিন্তু কেউ স্বীকার করছে না। আর এজন্যই আমাদের ময়না তদন্ত বা পোস্টমর্টম দরকার হয়। এখন যদি পোস্টমর্টমটা করা হয় তাহলে কি ধরনের গুলি, সে গুলির আয়তন কেমন, দৈর্ঘ্য কেমন, বা তার পয়েন্ট কি, তার সিরিয়াল কি, একটা টোটাল একটা ধারণা পাওয়া যায়। এবং এই ধরনের গুলি আসলে কি সেনাবাহিনীর কাছে থাকে নাকি পুলিশের কাছে, এই তথ্যগুলোও কিন্তু পাওয়া যায়। কিন্তু তার পোস্টমর্টম ছাড়াই তার মৃত্যু হয়েছে। এবং সেই যারা মৃত্যুবরণ করেছে তারা কিন্তু পলিটিক্যালি ওইভাবে ইনভলভ নয়, তারা সাধারণ মানুষ। তাদেরকে বলা হয়েছে যে আমাদের আসলে পোস্টমর্টম করার কথা বলা হয়নি, আমাদের লাশটা হসপিটালে পড়েছিল, আমাদের ডক্টররা বলছে যে তারা নিয়ে গেছে তাদের লাশ, তারা নিজেরাই মাটি দিয়েছে। কিন্তু তারা বলছে না, তারা আমাদেরকে এক প্রকার অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই ধরনের কন্ট্রাডিক্টরি 2টা কথা এসেছে। আমার প্রশ্ন হচ্ছে, যে 4 জন মারা গিয়েছে গুলি খেয়ে তারা তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক। তাদের কি আইনগত সুবিধা পাওয়ার অধিকার নেই? আইনে যে সমস্ত কথা বলা হয়েছে, একটা মানুষ আইনগতভাবে যে সমস্ত সুবিধা পাওয়ার কথা, আইন আইনগতভাবে তারা কি বঞ্চিত হলো না বা হবে না? এখন হয়তো সুযোগ রয়েছে যে প্রশাসন যদি মনে করে তার লাশটা কিন্তু আবার কবর থেকে উঠাই নিয়ে তাকে ময়না তদন্ত করা যেতে পারে, কিন্তু এটা কেন হবে?
একটি সাধারণ মানুষের মৃত্যুবরণ করেছে, সাধারণ মৃত্যু নয়, গুলির আঘাতে মৃত্যুবরণ করা হয়েছে। তার অবশ্যই পোস্টমর্টম রিপোর্টটা করার দরকার ছিল। বাংলাদেশের মানুষ হিসাবে, অ্যাজ এ বাংলাদেশের নাগরিক হিসাবে, এই রাষ্ট্রের নাগরিক হিসাবে তার এই আইনগত অধিকারটা পাওয়ার সেই ফ্যামিলির দরকার আছে। সেই ফ্যামিলির আইনগত সুরক্ষা পাওয়ার দরকার রয়েছে। আমাদের জাতীয় কনস্টিটিউশনে এই ধরনের কথাই তো বলা হয়েছে। কেন তাদেরকে গুলিতর করা হয়েছে? কারণ এনসিপি তাদের একটি রাজনৈতিক সভা ছিল, রাজনৈতিক মিটিং ছিল। কেন এখানে আসলে এই ধরনের কেওয়াজ বা গন্ডগোল মারামারি হলো? এনসিপি তাদের ৬৪টা জেলায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। একটি দল তার রাজনৈতিক কর্মসূচি দেশের যেকোনো প্রান্তে করতে পারে, এটা তার সাংবিধানিক অধিকার, কনস্টিটিউশনে আসলে বলা রয়েছে। কিন্তু তারা কিছু কথাবার্তা ওই মিটিং বা ওই সভাটা করার আগে কিছু কথাবার্তা বলেছিল তাদের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে, যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি সেখানে, এখন সেখানে যদি তার মুজিববাদ, মুর্দাবাদ, মুজিববাদের কবর উড়িয়ে দেব, এই সমস্ত কথা যদি বলা হয়, তাহলে তো মানুষের সেন্টিমেন্টালটা একটু অন্যদিকে যায়। কারণ শেখ মুজিবুর রহমান কোনো নির্দিষ্ট দলের নয়, আওয়ামী লীগের নয়, এটা কিন্তু সকল মানুষের। কেন? কারণ তার দীর্ঘ সংগ্রামের ফলে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি তার হাত ধরেই। তার বিপরীতে কথা থাকতে পারে, তার নেগেটিভিটি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা তো তার হাত দিয়ে হয়েছে ৭১ সাল পর্যন্ত। এখন যেহেতু মুজিবুর রহমানকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, এখন সেই ভালোবাসার মানুষকে ঘিরে এবং তার অঞ্চলে যে এনসিপি যখন তার বিরুদ্ধে কথাবার্তা বলে, সেটা কিন্তু তার সমর্থকদের মনে একটি উস্কানি বা তাকে মানে তার কবরটা উড়িয়ে দেবে, তার সমর্থক গোষ্ঠী তারা ঠেকাতে চেয়েছে, এই কারণে সেখানে কিন্তু একটা দ্বন্দ্ব হয়। তা আমার কথা হচ্ছে এনসিপি একটা ইয়াং রাজনৈতিক দল, তারা তাদের বহুত সম্ভাবনা রয়েছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের উন্নত করার অনেক সম্ভাবনা রয়েছে তাদের চিন্তাভাবনা, যেহেতু তারা ইয়াং, তারা এই দেশটাকে তো উন্নত করতে পারে। তাদের চিন্তাভাবনার সাথে হয়তোবা আমাদের একটা শ্রেণীর চিন্তাভাবনা মিলছে না। কেন মিলছে না সেই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। আপনার মতের সাথে আমাদের একটি মত বা একটি গোষ্ঠীর একটি মত নাও মিলতে পারে। কি কারণে মিলছে না সেই জিনিসটা আপনাদের আসলে পরিষ্কার করে দেওয়া উচিত। তাহলেই কিন্তু আপনি ভালোভাবে রাজনীতি করতে পারবেন। কারণ আপনি রাজনীতি করবেন, আপনার দ্বারা যদি এই দেশ আরো বড় কিছু হয়, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই রে ভাই। আমরা চাই ইয়াং জেনারেশন পলিটিক্যালি ইনভলভ হোক। কিন্তু আপনারা যখন গোপালগঞ্জে গেল এনসিপি, তাদের কিন্তু কথাবার্তাগুলো মুজিবের কবর উড়িয়ে দেওয়া হবে, ৩২ নম্বর যেভাবে উড়িয়ে দেওয়া হয়েছে মুজিবের কবর সেভাবে উড়িয়ে দেওয়া হবে। সেই কারণে কিন্তু কেওয়াজ বেঁধে কিন্তু সেখানে ওই ৪ জন হত্যা হয়। এই হচ্ছে মূলত কথা। আরেকটি কথা হচ্ছে সেখানে যখন কারফিউ চলতেছিল, ১৪৪ ধারা চলতেছিল, তখন সাধারণ মানুষকে কিন্তু ঘর ছাড়া হতে হয়েছে। সাধারণ মানুষ ঘরে থাকতে পারছে না। ১৬ বছর থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষকে ধরা হয়েছে। প্রশাসন যদিও বলছে আমরা যাদেরকে ধরছি তারা আসলে গিল্টি। আমরা ভিডিও ফুটেজ দেখেই তাদেরকে আমরা ধরছি। তারা গিল্টি, তারা এই অবৈধ কাজের সাথে জড়িত ছিল, তাই তাদেরকে ধরা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ বলছে আমরা ঘরে থাকতে পারছি না, শুধুমাত্র মহিলারাই সেখানে থাকছে আর পুরুষরা রাত্রে ঘর শূন্য, গ্রাম শূন্য। একটা কেমন একটা বাংলাদেশে তৈরি হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে গোপালগঞ্জ বাংলাদেশেরই একটি অংশ, পার্ট অফ বাংলাদেশ। তারা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ। এমন কিছু পরিস্থিতি তৈরি করা উচিত হবে না। যারা দোষী নয় তারা যেন সমস্যার মধ্যে পড়ে, যারা নির্দোষ মানুষ তারা যেন সমস্যার মধ্যে পড়ে, যারা গিল্টি তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু এখানে যে সমস্ত খবরের কাগজে দেখেছি সাধারণ মানুষও নাকি এখানে ধরার শিকার হয়েছে। সাধারণ মানুষকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, প্রশাসন থেকে বলা হচ্ছে তাদেরকে ধরা হয়েছে, তারা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বা ভিডিও ফুটেজ দেখে ধরা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এনসিপি আবারও কিন্তু কক্সবাজারে যে তাদের একটি রাজনৈতিক পলিটিক্যাল লিডারের বিরুদ্ধে কথা বলেছে, যে শিলংয়ে উনি ছিল বা নারায়ণগঞ্জে এক ধরনের গডফাদার ছিল একজন, এখন কক্সবাজারে আর একটা গডফাদার আছে, সেটা শিলংয়ে ছিল, শিলং থেকে এসছে, সালাউদ্দিনের নামে এই কথাটা বলা হয়েছে। সালাউদ্দিনের সমর্থক গোষ্ঠীরা তাই এনসিপির ইয়েটা ভেঙে দিয়েছে, তার মঞ্চটা ভেঙে দিয়েছে। এইটি কেন হবে? আমার কথা হচ্ছে এনসিপি ইয়াং একটি পার্টি, তাদের কথাবার্তা, তাদের বচন এমন হওয়া উচিত বাংলাদেশের বেশি মানুষ তার দলের সাথে সম্পৃক্ত হতে পারে, তারা দলের সাথে টানতে পারে। কিন্তু তাদের কথাবার্তা যদি একটি গোষ্ঠী বা কিছু মানুষ বা বিভক্ত হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাহলে তো আপনি যে পলিটিক্যাল
চিন্তা ভাবনা নিয়ে আসছেন, বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ জায়গায় নিয়ে যাবেন, সেই জায়গা থেকে তো বিভক্তি সৃষ্টি হয়। তাই আপনারা ইয়াং মানুষ, আপনারা অনেক কিছু করতে পারেন, আপনাদের চিন্তা ভাবনা হয়তো বা একটা মানুষ বুঝতে পারছে না, একটা গোষ্ঠী বুঝতে পারছে না, একটা সাধারণ ক্লাসের মানুষ বুঝতে পারছে না, বা আপার শ্রেণী বুঝতে পারছে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে আমরা এই নিয়ে এসেছি, আমাদের চিন্তা ভাবনা এই, আমরা বাংলাদেশকে এই জায়গাতে নিয়ে যেতে চাই। আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার ভবিষ্যৎ নির্ধারণ করার বাংলাদেশ যদি আপনাদের মাধ্যমে ভালো হয়, তাহলে প্রত্যেকটি মানুষ কিন্তু আপনাদের কথা শুনবে, আপনাদের মিছিলে যাবে, আপনাদের কেউ কিন্তু আঘাত করবে না। আপনাদের যেমন রাজনীতি করার অধিকার রয়েছে, সাধারণ মানুষও সাধারণ কথা বলার অধিকার রয়েছে, বাক স্বাধীনতা প্রত্যেকের রয়েছে। তা এই ধরনের পরিস্থিতি যেন বাংলাদেশে না সৃষ্টি হয়। প্রত্যেকটা রাজনীতি দল তার কর্মকাণ্ড করুক সুন্দরভাবে, এবং বাংলাদেশকে নিয়ে রাজনীতি করুক, বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করুক। একটি মানুষের মৃত্যু যেন আর না হয়, সাধারণ মানুষের মৃত্যু যেন না হয়, আমরা এই রাজনীতি চাই না। সাধারণ মানুষের মৃত্যু হলে যে পরিবার থেকে একজন লোক হারিয়ে যায়, সেই পরিবারই জানে যে কতটুকু দুঃখ, কতটুকু বেদনার। এনসিপি তাদের রাজনীতি সুন্দরভাবে পরিচালনা করুক, তারা সুন্দরভাবে তাদের সভা সমাবেশ পরিচালনা করুক। এমন কিছু কথা না বলা উচিত যাতে সমাজের মধ্যে, মানুষের মধ্যে বিভক্তি তৈরি হয়।